আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 লিখেছেন সালমা চৌধুরী। পর্ব 36। দুপুরে খাওয়া দাওয়া করার পর সবাই কিছুটা রেস্ট নিয়ে আবার আড্ডায় বসেছে। মেঘ তো রেস্ট করতে যেতেই চায়নি। আবির এক প্রকার মেঘকে জোর করেই নিয়ে গেছে। সর্বদা মেঘের প্রতি আবিরের যত্নশীল, কিন্তু বর্তমানে যত্নের পরিমাণটা যেন আরও বেড়ে গেছে। আজকাল কোনো কারণেই আবির মেঘের ওপর রাগ দেখায় না। নিজেকে সর্বদা শান্ত এবং ধৈর্যশীল রাখার চেষ্টা করে। আবির সব সময় চায় তার অষ্টাদশী হাসি খুশি মুখে থাকুক, কিন্তু বর্তমানে মেঘের এতটাই মুড সুইং হয় যে তার মুড আবির নিজেই বুঝতে পারে না। মেঘের মুডের অবস্থা এখন এই ভালো এই খারাপ। এই যে কিছুক্ষণ আগের কথা, মেঘকে দুপুরের খাওয়ার পর রেস্ট এর জন্য আবির রুমে আসতে বলায় এখন মেঘের মন খারাপ। অন্যদিকে ঘুরে শুয়ে আছে, আবিরের দিকে তাকাচ্ছেই না। আবির জোর করে মেঘকে নিচের দিকে ফিরিয়ে বুকে নিয়ে শুয়ে আছে। বন্যা আর মিম এক রুমে আছে। দুজনে গল্পের মাঝেই হঠাৎ ঝংকার তুলে বন্যার ফোনটি বেজে উঠল। হঠাৎ ফোনটি হাতে নিয়েই দেখল তানভীর কল দিয়েছে, তাই ফোন নিয়ে ব্যালকনির দিকে গেল। বন্যার কাণ্ডে মিম মিটমিটিয়ে হাসছে। বন্যা ফোন ধরে সালাম দিল, আসসালামু আলাইকুম। তানভীর মৃদু হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। কি করছো? তেমন কিছু না, মিমের সাথে গল্প করছিলাম। তানভীর বন্যাকে বলল, ও খেয়েছ? একটু আগেই। আপনি খেয়েছেন? ওদের কথোপকথনের মাঝখানে মিম বলে উঠল, বৌমনি তুমি কথা বলো, আমি একটু ছাদ থেকে ঘুরে আসছি। বন্যা ইশারায় জানালো, ঠিক আছে। মিম ছাদের দিকে চলে গেল। মাহমুদা খানদের বাগানে নানা ধরনের ফুল দেখে মনটা জুড়িয়ে যায়। গোলাপ, গাঁদা, কাঠগোলাপ, হাসনা হেনা, জবা সহ রং বেরঙের ফুল। মিম আলতো আলতো করে ছুঁয়ে দিচ্ছে সকল ফুলগুলোকে। মেয়ে একটা গোলাপ ছিঁড়তে যাবে, ঠিক তখনই কেউ করসকণ্ঠে বলে উঠল, এই মেয়ে, ফুল ছিঁড়ছ কেন? হঠাৎ করে এই দুপুরবেলা ছাদে কারো কণ্ঠ পেয়ে মিম ভয় চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে একটা হাত মিমের মুখ চেপে ধরল। মিম ভয়ে চোখ খিচে আছে। আরিফ মিমের ভয়ার্ত মুখের পানে দৃষ্টি রেখে বলে উঠল, দিনের বেলায় আমাকে দেখলে তোমার এত ভয় লাগে, তাহলে রাতে? এইটুকু বলেই আরিফ খেয়াল করল মিম পিটপিট করে তাকাচ্ছে। মিম চোখ খুলে দেখল আরিফ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। তো এই পর্যন্ত ছিল পর্ব 36। আমি এখন পর্ব 37 পড়ছি। মিম আরিফের চোখের পানে তাকিয়ে ভয়ার্ত চোখে জিজ্ঞাসা করল, আপনি? আরিফ একটু রহস্যময় হেসে বলল, আমি। ভয় পেয়েছ জান? মিম নিজেকে একটু সামলাতে দাঁত খেলিয়ে হেসে বলল, ভয় পাবো কেন? আর আপনি কোথা থেকে একটু পর পর উদয় হন বলুন তো? আরিফ বলল, তোমার হৃদয় থেকে, তোমার অন্তর থেকে। মিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পাগল লোক। আরিফ বলল, আমি পাগল না, তুমি পাগলি। কারণ তুমি বুঝতে পারো না যে তোমার ভেতরেই আমি উদয় হই, আবার তোমাতেই অস্ত্র চাই। তুমি কবে তোমার মনের কথা বলবে বলো তো? মিম এবার রেগেমেগে বলল, এই, আপনাকে কে বলেছে যে আমি আমার মনের কথা শুনি না? আরিফ বলে উঠল, সবই বুঝি। বলতে বলতেই
আরিফ কিছুটা মিমের সামনে চলে আসলো। মিমও আরিফের সাথে তর্ক করতে করতে পিছনে পিছাচ্ছে। হঠাৎই আরিফ মিমের পেছনের ছাদের কর্নিশে 2 হাত রেখে বলল, মিম, আর না। মিম একটু পেছনে ঘুরে দেখল ও আস্তে আস্তে ছাদের একেবারেই কিনারে চলে এসেছে। বুঝতে পেরেই একটা ভয়ার্ত ঢোক গেল। আরিফ মিমকে এক টান দিয়ে সামনের দিকে ঘুরিয়ে বলল, জান, একবার আমার হয়ে যাও, সারা জীবন যত্ন সহকারে রেখে দেব। যত খারাপ পরিস্থিতি আসুক কখনো তোমার হাত ছাড়ব না। মিম সামনের আকাশের দিকে ফিরে তাকিয়ে আছে, আর আরিফ পেছন থেকে তার 2 বাহু ভেতরে মিমকে রেখে ছাদের কর্নিশে 2 হাত রেখে দাঁড়িয়ে আছে। মিমের গায়ে আরিফের একটু স্পর্শও লাগছে না, তবুও মিমের হাত পা যেন অসাড় হয়ে আসছে। শরীরটা যেন মৃদু মৃদু কাঁপছে। কাঁপা কাঁপা কণ্ঠে মিম বলে উঠল, ছাড়ুন, আমার যেতে দিন। আরিফ একটু নেশালো কণ্ঠে বলল, একবার আমার হয়ে যাও না মিম। তুমি বিহনে আমার একাকিত্ব আমাকে আগুনের চেয়েও মারাত্মক দহনে দহন করে। তোমাকে ছাড়া আমি আর বাঁচতে পারছি না। মিম নিজেকে ছাড়ানোর চেষ্টায় আরিফের দিকে ফিরে দাঁড়ালো। চোখ পড়ল আরিফের কামুক নেশানো দৃষ্টিতে। আজ আরিফকে একটু অন্যরকম লাগছে। মনে হচ্ছে কোনো এক ঘোর আরিফকে যেন ঘিরে রেখেছে। মিম কিছু বলার জন্য ঠোঁট বাঁকা করতেই আরিফ মিমের ঠোঁটে এক আঙুল ছোঁয়ালো। মিম লক্ষ্য করল আরিফের চোখ দুটো আজ ঘোলাটে। মনে হচ্ছে সারা রাতও ঘুমায়নি। কেমন একটা নিঃশব্দ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে মিমের মুখের পানে। মিমের হঠাৎই মনে হলো আরিফ তার মুখের দিকে ঝুঁকে আসছে। মিম অন্যদিকে ফিরে চোখ খিচে বন্ধ করে রেখেছে। তারপর কি ভাবল কে জানে, উত্তেজিত হয়ে আরিফের গালে ঠাস করে কষিয়ে একটা চড় বসিয়ে দিল। সঙ্গে সঙ্গেই ছুটে পালাতে চাইল, কিন্তু আরিফের পুরুষালী একটা হাত মিমের আরেক হাত টেনে ধরল। আরিফ মিমের দিকে না তাকিয়েই সামনের দিকে ফিরে বলল, মিম, তুমি আমায় চিনতে পারলে না। যখন তুমি আমাকে বুঝবে, পাওয়ার জন্য বারবার খুঁজবে, হয়তো তখন আমি আর তোমার জীবনে এক্সিস্টই করব না। বলেই মিমের হাতটাকে ছেড়ে দিল। মিমও ছুটে নিচে চলে গেল। আরিফ এক নজরে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কি করে আমাকে এতটা নীচ ভাবতে পারলে? আমি তো শুধু তোমার কপালে কপাল ছোঁয়াতাম। এই পর্যন্ত ছিল পর্ব 37। আমি এখন পরবর্তী পর্বটি করছি। দুপুরের কড়া রোদের পাশাপাশি মানুষের শরীর ছোঁয়ানোটাও যেন বিদায় নিয়েছে। একটা মারাত্মক দুপুরের পার হয়ে ধরণীতে দেখা দিয়েছে এক স্নিগ্ধ বিকেল। দুপুরের ঘটনার পর মিম আর বাহিরে বের হয়নি, যদি চোখে চোখ পড়ে যায় আরিফের সেই ভয়ে। মিম জানে আরিফ তাকে কিছুই বলবে না, এমনকি বাড়ির কাউকেই এই ব্যাপারে অবগত করবে না। তাও এক অনাকাঙ্ক্ষিত ভয় যেন তাকে ঝাঁকিয়ে ধরেছে। মিমের দিকে এক অদ্ভুত বিশ্বাস আরিফের প্রতি। মিম জানে আরিফের দ্বারা তার কোনো ক্ষতি কোনো কালেই সম্ভব নয়। দুপুরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি মিমকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। সেটা কি একমাত্র আরিফের প্রতি ভয়, না সেটা কেবলই অপরাধবোধ? আরিফের প্রতি মিমের আকস্মিক কর্মকাণ্ড আরিফের পাশাপাশি মিমকেও এক
অদ্ভুত দহনে পড়াচ্ছে। আরিফ কি তা জানে? হয়তো না, আবার হয়তো হ্যাঁ। সদ্য যৌবনে পা দেওয়া কিশোরী মিম নিজের মনটা অনেক আগেই আরিফের নামে লিখে দিয়েছে। কিন্তু কি লজ্জা! একথা তার মন স্বীকার করলেও তার মস্তিষ্ক মানতে চায় না। কি করেই বা মানবে? দীর্ঘ ২৭ বছরের আগে এই একই প্রেমঘোরের কারণে এই বাড়ির একমাত্র আদরের মেয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়েছিল খানবাড়ির। আবির আর মেঘ আপু এই বাড়িরই ছেলে মেয়ে। তাদের ব্যাপারটা সম্পূর্ণরূপে আলাদা। কিন্তু মিম আরিফকে ভালোবাসলে যদি ফুপ্পির সাথে আবারও সম্পর্কের বিচ্ছেদ ঘটে, তাহলে তো ফুপ্পি ভিতর থেকে এবার শেষ হয়ে যাবে। সেই কলঙ্ক মিম নিজের কাঁধে কখনোই নিতে পারবে না। মেয়ে মানুষ অল্প বয়সে যেন নিজের ম্যাচুরিটির পরিচয় দেয়, এই কিশোরী যেন তার জলজ্যান্ত প্রমাণ। হয়তো আরিফ তা ভাবছে না, তাই এক গভীর সম্পর্কে নিজেকে আটকাতে চাচ্ছে। আবার এটাও হতে পারে আরিফও একই চিন্তায় বিভোর, কিন্তু তার মন তার মানতে চায় না। এত কিছু হিজিবিজি ভাবনার মাঝে বাহিরের ড্রয়িং রুমের শোলগাল শুনে মিমের ধ্যান মগ্ন হলো। সবার কথা একত্রে ড্রয়িং রুম শোনা যাচ্ছে। মিম ছুটে গেল ড্রয়িং রুমে। দেখল তানভীর এসেছে। তাকে নিয়েই আদি খুশিতে হইচই করছে। আবির ভাইয়া, মেঘ আপু, বৌমনি, আদি, ফুপি, জান্নাত আপু, আইরিন সহ সকলেই সেখানে উপস্থিত। কিন্তু তাও যেন মিমের চোখ অন্য কাউকে খুঁজছে। মিমের চোখ দুটো ব্যাকুল, অস্থির নয়নে ড্রয়িং রুমের চারদিকে তাকিয়ে আরিফকে খুঁজল। কিরে মিম, এত দূরে কেন দাঁড়িয়ে আছিস? এদিকে আয়, বলেই হাঁক ছেড়ে ডেকে উঠল তানভীর। মিম হকচকিয়ে বলল, আসছি ভাইয়া, বলেই সকলের সামনে গেল মিম। হঠাৎই মেঘ বলে উঠল, মিম, তোর চোখ মুখ এমন ফুলে আছে কেন? তোর কি শরীর খারাপ? শরীর ঠিক আছে তোর? মিম কিছুটা থমথমে খেয়ে বলল, ইয়ে মানে হ্যাঁ আপু, আমি ঠিক আছি। পাশ থেকে বন্যা বলে উঠল, আমার ছোট্ট ননদীর মুখটা এত বিষণ্ণ কেন দেখাচ্ছে? মিম মুখটাকে একটু কাঁচুমাচু করে বলল, আসলে বৌমনি, ঘুমিয়েছিলাম তো হয়তো, তাই একটু অন্যরকম লাগছে। তোমরা কি শুরু করলে বলো তো? এই মিম, আমার পাশে এসে বসো, বলে উঠল তানভীর। এই পর্যন্ত ছিল পর্ব ৩৮। আমি এখন পরবর্তী পর্বটি পড়ছি। পরন্ত বিকেলের রক্তিম তাপহীন সূর্যকে বিদায় জানিয়েছে। অন্তরক্ষকে রং বেরঙের আবিরের সাজিয়ে ধরণীতে নেমে এসল সন্ধ্যা। মাহমুদা খানের বাড়িটা সবসময়ই জমজমাট থাকে। আইরিন, জান্নাত, আসিফ, আরিফ সবাই যেন বাড়িটাকে মাতিয়ে রাখে। এর মাঝে জুটেছে আজ খানবাড়ির গুরুত্বপূর্ণ ছোট্ট সদস্যরা। তারাও হইচই কোনো দিক থেকে কম নয়। সকলেই একত্রে ড্রয়িং রুমে বসে জমিয়েছে সন্ধ্যার আসর। মাহমুদা খান তার হেল্পিং হ্যান্ড এর উদ্দেশ্যে বলে উঠল, সকলের জন্য চা নাস্তা তৈরি করতে। চায়ের সাথে সাথে সন্ধ্যার আড্ডাটা বেশ ভালোই জমেছে মনে হয়। আবির কখন থেকে নিজের ফোনটা হাতে নিয়ে স্ক্রল করে যাচ্ছে। হঠাৎই মেঘ সকলের উদ্দেশ্যে বলে উঠল, চলো আমরা সবাই কোনো খেলা খেলি। মেঘের হঠাৎ প্রস্তাব শুনে সকলে সায় দিয়েও আবির আর মিম সায় দেয় না। মেঘই এই সময় খেলার কথা শুনে আবির কখন থেকে ভ্রু কুঁচকে নিঃশব্দে তাকিয়ে আছে। হঠাৎই তার চেহারাটা যেন বড্ড গুরুগম্ভীর হয়ে উঠল। কিন্তু মেঘ তো তার লক্ষ্যই করেনি। মেঘ তো মিমের সাথে কথা বলায় ব্যস্ত। কি রে মিম, তুই খেলবি না কেন? তোর আজ আবার কি হলো বলতো?
বলেই প্রশ্নের তীর ছুড়ে দিল মিমের দিকে। মিম একটু ইতস্তত কণ্ঠে বলে উঠল, না আপু, তেমন কিছু না। মেঘ চোখ ছোট ছোট করে মিমের মুখ পানে তাকিয়ে আছে আর বলল, তোর মতিগতি আমি ঠিক বুঝতে পারছি না। এই ভালো তো এই খারাপ। অসুখটা কোথায়? অসুখটা কোথায় তোর, মনে নাকি শরীরে? মেঘের দুষ্টামি বুঝতে পেরে মিম একটা দীর্ঘশ্বাস ফেলল। এবার মেঘ একটু কটূক্তি সুরে বলে উঠল, বুঝেছি, তোর জন্য একটা ডাক্তার জামাই লাগবে। মিমকে বলা মেঘের এরকম কথা শুনে সবাই হু হু করে হেসে দিল। স্টপ ইট, এখানে কোনো খেলা হবে না। তুমি মিমকে কেন জোর করছ, যেখানে তুমি নিজেই খেলতে পারবে না? বলেই মেঘের মুখ পান কটমট করে তাকালো আবির। মেঘ মনে হয় একটু ভয় পেল। হ্যাঁ, ভয়। এই জিনিসটা একসময় সে রোজ পেত। মাঝখানে 2-1 বছরে আবিরের রাগ যেন সে ভুলেই গেছে। মেঘ একটু কাঁদো কাঁদো মুখ নিয়ে আবিরের মুখের পানে তাকিয়ে বলল, আপনি কেন এমন করছেন? সবাই মিলে একসাথে খেললে মজা হবে অনেক। বন্যা, তানভীর, জান্নাত সকলেই যেন নীরব দর্শক। আবিরের নজর মেঘের কাঁদো কাঁদো মুখের দিকে পড়ায় তার চেহারার গম্ভীর যেন তৎক্ষণিক সে পাল্টে আন্তরিক অবস্থায় ফিরে এলো। মেঘের কাছে গিয়ে বলল, তুমি কেন এই মুহূর্তে খেলাধুলা করতে এত আসক্ত হচ্ছ? তুমি কি জানো না এই সময় তুমি নিজেকে নিয়ে এত লাফালাফি করলে আমাদের বেবি কষ্ট পাবে? আবিরের এবার শান্ত কথা শুনে মেঘ চোখ মেলে আবিরের চোখের দিকে তাকালো। আহা, কি শান্ত সেই দৃষ্টি! একটু আগেই রাগী চেহারাটা যেন তারই নয়। আসলে একটু আগে যখন আবির ফোন স্ক্রল করছিল তখনই খবর পেল আজ অফিসে একটা ছোটখাটো ঝামেলা হয়েছে। সেটা নিয়েই মূলত আবিরের মেজাজ গরম। হয়তো অন্য কারোর উপরে রাগটা ভুল জায়গায় দেখিয়ে ফেলেছে। আবির মেঘকে শান্ত করতে চাইল। শান্ত হওয়ার বিনিময়ে মেঘ আবিরের বাহু জড়িয়ে আবারও বলে উঠল, আপনি কেন এত রাগ করছেন? আমরা তো ট্রুথ অ্যান্ড ডেয়ারও খেলতে পারি। আবির একটু চুপ থেকে বলল, ঠিক আছে খেলো, বাট আমাকে ডাকবে না এসবে। তানভীর আবিরের হাত জড়িয়ে বলল, ভাইয়া তুমি না থাকলে খেলায় কোনো মজা আসবে না। বলেই জোর করে মেঘের পাশে বসিয়ে দিল আবিরকে। আবির মেঘের পাশে বসে লক্ষ্য করল মেঘের মন খারাপ হয়ে গেছে। সকলের অগোচরে আবির মেঘের এক হাত শক্ত করে ধরে আছে এখনো। আবির আস্তে আস্তে মেঘকে বোঝালো, জানালো যে অফিসের কাজে ডিস্টার্ব থাকার কারণে মেজাজটা হঠাৎই চড়ে গিয়েছিল। এবার মেঘের মুখটা একটু শিথিল হয়ে আসছে। পাশ থেকে জান্নাত বলে উঠল, এই যে ভাইয়া আর ভাবি, আপনাদের প্রেম করা শেষ হলে খেলায় মনোযোগ দিন। আবির আর মেঘ একটু হাসল, মনোযোগ দিল খেলায়। কিন্তু মিমের মন যেন আজ তার কাছেই নেই। যদি থাকে, তার মন আজকাল তার কথা না শুনে যেন অন্য পুরুষের কথা শুনছে। এই যে এখন মস্তিষ্ক বলছে তাকে আর খুঁজব না, কিন্তু মন বারবার বলে উঠেছে কোথায় সে? ড্রয়িং রুমে এত মানুষের ভিড়ে কেন সে নাই? ভাবনার মধ্যেই হঠাৎ মিমের কানে সকলের চিৎকার ভেসে আসলো। চোখ মেলে তাকিয়ে দেখল বোতলটা ঘুরে আবিরের দিকে ফিরে আছে। জান্নাত বলে উঠল, প্রশ্ন আমি করব, ভাইয়া ট্রুথ নাকি ডেয়ার? ট্রুথ।
তো এই পর্যন্ত ছিল পর্ব ৩৯। আমি এখন পর্ব ৪০ পড়ছি। জান্নাতের প্রশ্নে আবির ত্রুট বেছে নেওয়ায় সবাই আ করে বলে চিৎকার দিয়ে উঠল, থাম এবার তোরা, কি বলতে হবে সেটা বল। শান্ত মুখে বলে উঠল আবির। জান্নাত বলে উঠল, আমি বলবো, আমি বলবো। আইরিন বলল, উফ ভাইয়া, তুই কেন নিলা, দিয়ার নিতে পারলে না? আবির কপাল কুঁচকে আইরিনের দিকে তাকিয়ে বলল, কেন? আইরিন মিনমিনিয়ে বলল, তাহলে তো তোমাকে দিয়ে অন্য একটা ট্র্যাক্স কমপ্লিট করতাম। আইরিনের কথাটা ঢাকা পড়ে গেল তানভীরের স্বরে। হয়েছে হয়েছে, ভাইয়ার পছন্দ হয়েছে তাই ট্রিট নিয়েছে, তাতে এত প্রশ্ন কিসের? আবির জান্নাতের দিকে তাকিয়ে বলল, জান্নাত, কি প্রশ্ন করতে চাও করো। আবিরের কথায় এবার যেন সবাই একটু স্বাভাবিক হয়ে আসলো। জান্নাত বলল, আচ্ছা ভাইয়া, আপনি যখন আমাদের মেঘবতীকে প্রপোজ করেছেন তখন তো আমরা মেয়েরা ছিলাম না, তো এখন মেঘবতীকে নিয়ে কিছু অপ্রকাশিত কথা আজকে প্রকাশ করে দিন। আবির একটু হাসল, তারপর তাকালো মেঘের মুখের পানে। মেঘ একটু লাজুক হেসে মাথা নুইয়ে বসে আছে। আবির কিছুক্ষণ থেমে তারপর বলা শুরু করল, মেঘ, তোমাদের সকলের কাছে এই নামটা ছোট্ট একটা শব্দ হলেও আমার কাছে এটা বিলাসিতা অনেক। এই মেঘ নামক মূল্যবান মানুষটিকে আমি বহু যত্নে গত ১৬টি বছর হৃদয়ের মাঝে একটু একটু করে যত্নে পুষেছি। আমার সারা জীবনের সকল পূর্ণতার মাঝে শ্রেষ্ঠ পূর্ণতা আমার কাদম্বিনী। আমার সকল পূর্ণতার মাঝেও শ্রেষ্ঠ পূর্ণতা আমার স্প্রো। মেঘ একটু কাঁদো কাঁদো মুখ নিয়ে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। আবির মেঘের দিকে পাশ ঘুরে মেঘের ২ হাত নিজের হাত নিয়ে বলল, মেঘ, আমার দিকে তাকাও। ততক্ষণ মেঘের চোখ নিয়ে নোনা জল গড়িয়ে পড়েছে। আবির মেঘের চোখটা মুছে দিয়ে মাথা দিয়ে ইশারা করে বোঝালো না। তারপর আবির মেঘের চোখে চোখ রেখে বলে উঠল, আগেই তো বলেছি, তোমার চোখে তাকিয়ে মিথ্যে বলার সাধ্য আমার নেই। মেঘ স্বস্তির নয়নে তাকিয়ে আছে। ভালোবাসি, ভীষণ ভালোবাসি আহিয়ার আম্মু, আমি তো ভালোবেসে যাব। হঠাৎই মেঘ ফুঁপিয়ে কেঁদে উঠল। আবিরও মেঘকে কাছে টেনে বুকে জড়িয়ে নিল। সবাই একটা নীরব দৃষ্টি থেকে বেরিয়ে জোরে জোরে হাততালি দেওয়া শুরু করল। আসিফ তো ঠোঁটে আঙুল দিয়ে মুহূর্তে সিটি বাজানো শুরু করল। এইসব দেখে মেঘ কিছুটা লজ্জায় পড়ে গেল। আবির পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তানভীরকে বলল, হা করে তাকিয়ে না থেকে বোতলটাকে ঘোরা বেয়াদব। আবিরের কথায় যেন তানভীরের টনক নড়ল। এবার বোতল ঘোরাতেই বোতল গিয়ে পড়ল মিমের দিকে। তানভীর একটু হেসে আইরিন এর উদ্দেশ্যে বলে উঠল, ছোট বোনকে আমরা আর কি প্রশ্ন করব? আইরিন, তুই প্রশ্ন কর। আইরিন খুশিতে গদগদ হয়ে মিমের দিকে তাকিয়ে প্রশ্ন করল, মিম কি নিবে, ট্রুথ নাকি ডিয়ার? মিম অন্যমনস্ক হয়ে উত্তর জানালো, ডিয়ার। এবার আইরিন বলল, ওকে ফাইন, একটা গান শোনাও। সকলেই মিমের দিকে তাকিয়ে আছে। হঠাৎই মিম গানের সুর তুলল। আসলে এখানে একটা গান দিয়েছে, গান বলেছে আর কি। গানের সুর কেমন হবে আমি জানি না, তবে আমি এমনিতেই পড়ে দিচ্ছি। বুঝতে পারি না তোমায় আমি কতটা ভালোবাসি, বুঝতে পারি না তোমায় আমি কতটা ভালোবাসি, তুমি আমার অবচন বদলে গল্পে সাজানো বায়না।
আমি জানি তুমি জানো, এই মায়া আর কেউ বোঝে না। আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি, প্রকাশ করি কম। আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি, প্রকাশ করি কম। এত সুন্দর একটি গান শুনে যেন করতালির প্রতিযোগিতা চলছে, সবাই মিমের প্রশংসায় পঞ্চমুখ। তো এই পর্যন্ত ছিল পর্ব 40। তো আজকে আমি 5টা পর্ব দিলাম, পরবর্তীতে 10টা পর্ব একসাথে দেওয়ার চেষ্টা করব। পরের পর্বগুলো শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।